সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আর আজকে আমরা ক্লাস 11-এর বিন্যাস এবং সমবায়ের অনুশীলনী 7A শুরু করব, অর্থাৎ বিন্যাসের অনুশীলনীটা স্টার্ট করব। বিন্যাসের অনুশীলনীর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে শুরু করব। আর বহু বিকল্পগুলো করছি না, কারণ এগুলো খুবই সহজ, তোমরা আশা করি সবাই পারবে। যদি কেউ না পেরে থাকো বা যদি যে কোনো অঙ্ক তোমাদের যদি অসুবিধে হয়ে থাকে, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অথবা ফেসবুক গ্রুপে জয়েন করো। সেখানে গিয়ে তোমরা তোমাদের যে কোনো রকম অঙ্ক সম্পর্কিত সমস্যা পোস্ট করলে আমরা কিন্তু দ্রুত সমাধান করে দিই। অতএব তোমাদের যে সমস্ত অঙ্ক সম্পর্কে অসুবিধা হবে সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করো, অবশ্যই আমরা সেগুলো সমাধান করে দেবো। আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব এবং এর আগে বিন্যাস সম্বন্ধে বেশ কয়েকটা ক্লাস আমি নিয়ে নিয়েছি। সেখানে বিন্যাসের প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিসের উদাহরণ সহযোগে বুঝিয়ে দিয়েছি। তাই অবশ্যই যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা প্রমাণ করতে চলেছি সেটা হচ্ছে একটি খুব ইউজফুল, একটা খুব প্রয়োজনীয় সূত্র, যেটা আমাদের অঙ্কগুলো করার সময় বেশিরভাগ সময় লাগবে। তাই প্রথমেই আমরা আজকে এই সূত্রটা প্রমাণ করে নেব, তারপর আমরা মূল অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর প্রশ্নে যাব। আমাদের এখানে কি বলেছে না, NPR ইকুয়ালস টু n-1 PR প্লাস R ইন্টু n-1 PR-1। এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে গিয়ে বিভিন্ন জায়গায় কাজে লাগবে এবং এমনকি এই প্রমাণটাও কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে দেয়। তাই আজকে আমরা প্রথমেই প্রমাণটা করে নিয়ে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী শুরু করব। তাহলে এই প্রমাণটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, আমরা RHS থেকে স্টার্ট করব। RHSটা লিখে নেবো n-1 PR প্লাস R ইন্টু n-1 PR-1। এখন এটাকে যদি আমরা সংজ্ঞার সাহায্যে ভাঙি তাহলে এটা হবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস R ফ্যাক্টোরিয়াল প্লাস R ইন্টু এটাকে ভাঙলে হবে n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-1 মাইনাস R-1, এই পুরোটার ফ্যাক্টোরিয়াল। এটা আমরা বিন্যাসের সংজ্ঞা থেকে ভাঙতে পারি, যেটা আমরা আগের দিন পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখলে এটা বুঝতে পারবে। অতএব এটা আসছে n-R ফ্যাক্টোরিয়াল। এখন এই বাঁ দিকের এই যে টার্মটা আছে এর ওপর নিচে আমি n-R দ্বারা গুণ করব, তাহলে ওপরটা হবে n-R ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল আর নিচেটা হয়ে যাবে n-R ইন্টু n-1 মাইনাস R তার ফ্যাক্টোরিয়াল প্লাস ডান দিকটা যা ছিল তাই থাকবে, অর্থাৎ R ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-R ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানটা কি হয়ে যাবে, এটা হচ্ছে ওপরটা n-R ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই নিচেটা n-R ইন্টু n-R-1 তার ফ্যাক্টোরিয়াল। এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারবো n-R ফ্যাক্টোরিয়াল, কারণ আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান হয় n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। অতএব এখানেও তাই হলো, এটাকে যদি n ভাবো তাহলে এটা হচ্ছে n-1, তাহলে পুরোটার গুণফলটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল মানে n-R ফ্যাক্টোরিয়াল প্লাস এদিকটা যা ছিল R ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই n-R ফ্যাক্টোরিয়াল। এবার এটাকে লসাগু করলে নিচে হবে n-R ফ্যাক্টোরিয়াল, ওপরে দেখো দুটোতেই n-1 সরি ওপরে দেখো দুটো থেকেই n-1 ফ্যাক্টোরিয়ালটা কমন আসবে এবং ভেতরে থাকছে n-R প্লাস R, বা ওপরে প্লাস আর মাইনাস আর কেটে গেলে ওপরে হচ্ছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল বাই নিচে n-R ফ্যাক্টোরিয়াল। তাহলে ওপরটা দেখো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল বাই n-R ফ্যাক্টোরিয়াল, এবং এটা মানেই হচ্ছে NPR, যেটা আমাদের ছিল LHS বামপক্ষে, অতএব প্রমাণিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, তোমরা অবশ্যই প্রমাণটা প্র্যাকটিস করবে, কারণ প্রমাণটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেওছে। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত চলে যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর প্রথম একের দাগের একের অঙ্ক।
একের থেকে একের অঙ্কটা বলছে n+1 p3 ইকুয়ালস টু 10 ইন্টু n-1 p2। এই রাশিটা থেকে, এই সমীকরণটা থেকে n এর মান নির্ণয় করতে হবে এবং সবসময় মনে রাখতে হবে এখানে কিন্তু nগুলো প্রত্যেকটা এক একটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে প্রত্যেকটা nই কিন্তু বিলংস টু ক্যাপিটাল N, মানে n এর মান শুরু হবে 1, 2, 3 ইত্যাদি থেকে। অর্থাৎ যখন এই সমস্ত সমাধান করতে গিয়ে n এর মান যদি একের কম অর্থাৎ 0 আসে বা ভগ্নাংশ আসে বা ঋণাত্মক আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সমস্ত n এর মানগুলোকে অগ্রাহ্য করব, কারণ এখানে n মানেই 1, 2, 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। এটাকে আমি যদি সংখ্যার সাহায্যে ভাঙি তাহলে এখান থেকে আমি কি পাবো? দেখো, আমরা একবার পড়ানোর সময় বলেইছিলাম যে 10p3কে ভাঙা, 10p3 কথার অর্থ হচ্ছে 10 থেকে শুরু করে পরপর, যেহেতু নিচে 3 আছে, 10 থেকে শুরু করে পরপর 3টি উৎপাদকের গুণফল, অর্থাৎ 10 ইন্টু 9 ইন্টু 8। এটা আমরা কিন্তু যখন ক্লাসগুলো নিয়েছি তখন বলেছিলাম। তো সেই হিসাবে যদি এখানে এটাকে ভাঙা যায় তাহলে এখানে নিচে 3, তার মানে n+1 থেকে শুরু করে পরপর 3টি উৎপাদকের গুণফল, সেটা এইভাবে হবে n+1, তার থেকে 1 কমালে হবে n, তার থেকে 1 কমালে হবে n-1। আর ডান দিকটা 10 ইন্টু যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে n-1 আর ইন্টু n-2, দুটো উৎপাদকের গুণফল, যেহেতু নিচে 2 আছে। অতএব এখান থেকে আমি বোথ সাইডে যদি n-1 কেটে দিতে পারি আর ব্র্যাকেটে যদি লিখে দিই n-1 নট ইকুয়ালস টু 0, তাহলে আমার আর কোনো অসুবিধা রইল না। আমি বাঁ দিকটা পেয়ে গেলাম n ইন্টু n+1 সমান 10 ইন্টু n-2। এটাকে যদি সমাধান করা হয় তাহলে n² প্লাস n মাইনাস 10n প্লাস 20 সমান 0। এখান থেকে হবে n² মাইনাস 9n প্লাস 20 সমান 0। এটাকে মিডল ফ্যাক্টর করব, n² মাইনাস 5n মাইনাস 4n প্লাস 20 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি n কমন নিই, n-5 মাইনাস 4 কমন নিলে n-5 সমান 0। তার মানে এটা অ্যাকচুয়ালি হবে n-5 ইন্টু n-4 সমান 0। অতএব n সমান হচ্ছে 4 আর 5। এবার n এর মান পেয়ে গেলাম, এটাই কিন্তু উত্তর হবে না, নাও হতে পারে, কারণ আমাকে সবসময় দেখতে হবে যে এখানে এই n এর মানটা একবার বসিয়ে দিতে হবে সমীকরণে। যদি দেখা যায় যে এখানে এই n ওপরের এই মানটা এই মানের থেকে বড়, তবেই সেই সমস্ত n এর মানগুলোকে নেওয়া যাবে। আদারওয়াইজ যদি ওপরের এইটার মানটা এখানে 3-এর থেকে ছোট হয়ে যায়, এমন কোনো n বেরোয়, যদিও এখানে সেটা বেরোনোর কথা নয়, তবু যদি এমন কোনো অঙ্কে আমরা ওপরের মানটা নিচের এই মানটার থেকে ছোট পাই, তাহলে সেই সমস্ত n এর মানগুলোকে অগ্রাহ্য করব। যখন সে অঙ্ক আসবে আমি বলে দেবো। আপাতত এখানে n এর মান 4, 5 দুটোই গ্রাহ্য, অর্থাৎ দুটোই উত্তর। 2 নম্বর অঙ্কটা বলছে np5 ইকুয়ালস টু 20 ইন্টু np3। এটাকেও আমরা ঠিক একইভাবে আগের মতোই ভাঙবো। np5 মানে হচ্ছে n থেকে শুরু করে পরপর 5টা উৎপাদকের গুণফল, তার মানে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু n-4। দেখো 5টা হয়েছে 1, 2, 3, 4, 5 সমান 20 ইন্টু np3, মানে n এর পরপর 3টে উৎপাদকের গুণফল, n ইন্টু n-1 ইন্টু n-2। এখন বোথ সাইডে আমরা যদি n-1 n-2 কেটে দিই তাহলে আমার এখানে থাকবে কি n-3 ইন্টু n-4 ইকুয়ালস টু 20। এবার আমরা এটাকে গুণ করে দিলে হবে n² মাইনাস 7n প্লাস 12, 20টা বাঁ দিকে নিয়ে এলে এটা। অতএব n² মাইনাস 7n মাইনাস 8 সমান 0। এটাকে মিডল ফ্যাক্টর করলে হবে n² মাইনাস 8n প্লাস n মাইনাস 8 সমান 0, বা n কমন নিলে n-8 প্লাস 1 কমন নিলে n-8 সমান 0। অতএব n সমান একবার আসবে, দেখো এখান থেকে আরেকটা লাইন আমি করি, n-8 ইন্টু n+1 সমান 0। তাহলে এখানে একবার n থেকে আসবে 8, একবার আসবে -1। এবার আমি আগেই বলেছি যে nগুলো হচ্ছে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা, অতএব n এর মান কিন্তু -1 হতে পারে না। অতএব উত্তর হয় n এর মান শুধু হবে এক্ষেত্রে 8, এবং এটাই অ্যান্সার। দেখো 1 থেকে 3 অঙ্কটা বলছে n+1 p4 ইস টু n-1 p3 ইকুয়ালস টু 72 ইস টু 5। এখান থেকে n এর মানটাকে নির্ণয় করতে হবে। আমরা জানি যে ইস টু থাকলে সেটাকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, অতএব এটাকে আমরা এভাবে লিখব সমান 72/5। এখন আমরা বাঁ দিকটাকে যদি ভাঙি তাহলে হবে n+1, 1 কমলে n, 1 কমলে n-1 আর 1 কমলে কিন্তু n-2, 4টে উৎপাদক হয়ে গেল। নিচে হবে n-1, n-2, n-3, যেহেতু 3 আছে 3টে উৎপাদক, ডান দিকটা যা ছিল তাই। এবার ওপর নিচে দেখো n-1, n-1 আর n-2 কেটে যাবে,
তাহলে ওপর নিচে কি পড়ে থাকছে, ওপরে n ইন্টু এন প্লাস ওয়ান, আমি 5টাকে কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে 5, আর নিচে থাকছে n-3 যেটাকে ডান দিকে 72 সঙ্গে গুণ করে দিলাম, হয়ে গেল এটা। তাহলে এখান থেকে আসছে 5n² প্লাস 5n মাইনাস 72n প্লাস 216 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসছে 5n² মাইনাস 67n প্লাস 216 ইকুয়ালস টু 0। এবার আমরা এটাকে কিন্তু মিডিল ফ্যাক্টরের সাহায্যে নয়, আমরা সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে ভাঙবো, কারণ মিডিল ফ্যাক্টর কিন্তু এখানে করাটা শক্ত হবে। তাই আমরা সিদ্ধরাচার্যের সাহায্যে n ইকুয়ালস টু সূত্রে ফেলে দেবো মাইনাস বি, অর্থাৎ 67 প্লাস মাইনাস √b², b² মানে 67² মানে হচ্ছে 4489 মাইনাস 4ac মানে হবে 4320, আর নিচে হবে 2a মানে 10। এবার আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে দেখবো এটা আসবে 67 প্লাস মাইনাস ভেতরটা হবে 169/10, তার মানে এটা হবে 67 প্লাস মাইনাস 13/10। অতএব এখানে 67 প্লাস 13/10 করলে হবে 80/10 এবং সেটা আসবে 8, এবং যদি আমরা মাইনাস সিম্বলটা নিই তাহলে 67 মাইনাস 13 করলে হয় 54/10, অতএব n এর মান আসবে 54/10। সেক্ষেত্রে n এর মানটা কিন্তু ফ্র্যাকশন চলে আসবে, অর্থাৎ ভগ্নাংশ চলে আসছে, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যা না হওয়ার জন্য এই মানটাকে আমরা অগ্রাহ্য করব। অতএব n এর স্বাভাবিক সংখ্যায় একটাই মান পাচ্ছি, সেটা হচ্ছে 8, এবং এটাই হবে এর উত্তর। এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1/4, এবং অঙ্কটা খুবই সহজ, ঠিক প্রথম 3টে অঙ্কর মতোই হবে। আশা করি তোমরা ওটা করতে পারবে নিজেরাই, তাই ওটা বাড়ির কাজ হিসাবে তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি কারোর পক্ষে সেটা করা সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে অঙ্কের ছবি তুলে পোস্ট করো, আমি অঙ্কটা আবার করে দেবো। তো আমরা এই অঙ্কটাকে বাদ দিয়ে চলে যাচ্ছি এই মুহূর্তে 2 নম্বর অঙ্কটা করিয়ে দেবো, যেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা পরীক্ষায় বারবার আসে। এটা বলছে 2npn সমান প্রমাণ করতে হবে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 করে ইন্টু 2n-1, বাইরে হচ্ছে 2n। এটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা RHS থেকে স্টার্ট করব, ডান পক্ষ থেকে। ডান পক্ষটা এখানে দেওয়া আছে 1 3 5 ডট 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 করে 2n-1 এবং পুরোটা ইন্টু বাইরে 2n। এবার এটাই কি করব, ওপর নিচে আমরা 1 ইন্টু 3 ইন্টু 5 এটা যেমন ছিল তেমনই থাকবে, ওপর নিচে আমরা 2 4 6 8 এইভাবে ডট 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 করে 2n পর্যন্ত গুণফল নেব এবং নিচে এটাকে গুণ করে দেবো। অতএব ওপর নিচে 2 4 6 8 ইন্টু করে ডট ডট করে 2n পর্যন্ত গুণফলটা দিয়ে ওপর নিচে আমরা গুণ করব। তাহলে এই জিনিসটা আসছে। এখন ওপরটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি, দেখো 1, তারপরে আছে 3, 1 আর 3 মাঝখানে আমরা এই 2টাকে বসাতে পারি, তাহলে আসবে 1 2 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপর 7, এইভাবে চলতে 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 শেষকালে আসছে 2n-1, আর ঠিক তারপরই আসবে 2n। অর্থাৎ এটাকে আর এটাকে কম্বাইন করে আমি এইভাবে লিখলাম। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। বাইরে 2n আছে, আর নিচে দেখো প্রত্যেকটাকে আমি যদি ভাঙি, 2টা ভাঙলে 2 ইন্টু 1, তারপরেরটা হচ্ছে 2 ইন্টু 2, তারপরেরটা হচ্ছে 2 ইন্টু 3, এইভাবে চলতে চলতে 2nটা হচ্ছে 2 ইন্টু n। এবং এখানে কতগুলো পদ আছে, এখানে কিন্তু n পর্যন্ত nটা পদ আছে, এবং প্রত্যেকটাতেই একটা করে 2 2 আছে, 2 গুণ আছে, তাই প্রত্যেকটা থেকে একটা করে 2 আমি কমন নেব, অর্থাৎ n খানা 2 কিন্তু আমার এখানে কমন যাবে। আচ্ছা, প্রথম ওপরটা খেয়াল করে দেখো, এটা 1 থেকে শুরু করেছে, 1 2 3 4 5 6 করে শেষ হয়েছে 2n-এ, অর্থাৎ প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, যেটাকে আমরা ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী লিখব 2n ফ্যাক্টোরিয়াল, ওপরে ইন্টু 2n। এবার এখানে বাইরে প্রত্যেকটা একটা করে 2 2 নিলে কতগুলো 2 পাবো, এরকম n সংখ্যক 2 এর গুণফল। n সংখ্যক 2কে যদি পরস্পর গুণ করা হয় তাহলে সেটা হয়ে যাবে 2n। আর ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে এটা থেকে 1, তারপরটা থেকে 2, তারপরটা থেকে 3, তারপরটা থেকে 4, এইভাবে শেষকালে থাকবে n। তাহলে ওপর নিচে 2n কেটে গেলে ওপরে পড়ে থাকছে 2n ফ্যাক্টোরিয়াল, আর নিচেটা পরিষ্কার দেখেই বুঝতে পারছো n ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার যদি সাজিয়ে লেখা হয় 2n ফ্যাক্টোরিয়াল, এটার নিচেটা হচ্ছে 2n-n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2npn সমান LHS। এই হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে 9p5 প্লাস 5 ইন্টু 9p4 সমান 10pr হলে r এর মানটা কত হবে। তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম বাঁ দিকটাকে ভাঙতে থাকবো, ডান দিকটা যেমন আছে তেমন রেখে দেবো। 9p5 মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 5 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল,
সমান 10pr। তাহলে আমার ওপর থেকে যদি আমি 9 ফ্যাক্টোরিয়ালকে কমন নিয়ে নিই, তাহলে ভেতরে এটার পরে থাকবে 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা থাকবে 5/5 ফ্যাক্টোরিয়াল সমান 10pr। আবার 9 ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া আছে বাইরে, ভেতরে এটা 1/4 ফ্যাক্টোরিয়াল আর 5/5 ফ্যাক্টোরিয়াল, মানে এটাকে আমরা এভাবে লিখব, নিচেরটা হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু লেখা যায়, কারণ আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান n × n-1 ফ্যাক্টোরিয়াল, সেই হিসাবে আমরা এটাকে লিখলাম। 9 ফ্যাক্টোরিয়াল বাইরে লয়ে গেল, ওপরে 5 5 কেটে গেল, তাহলে এটা 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10pr। ঠিক আছে, এবার 9 ফ্যাক্টোরিয়াল আবারও বাইরে রইল, এই দুটোকে যোগ করলে হবে 2 × 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10pr। এবার দেখো আমি ওপর নিচে যদি 5 গুণ করি, তাহলে উপরে 5 × 2 × 9 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কিন্তু 5 × 4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 10pr। এখন এর ওপরে 10 আছে, আমাকে এই বাঁ দিকটাও এমন npr আকারে নিয়ে আসতে হবে যেখানে ওপরটা যেন 10ই থাকে। অর্থাৎ ওপরটায় দেখো আমার আসছে 10 × 9 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 × 4 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10pr। ওপরটা 10 × 9 ফ্যাক্টোরিয়াল মানে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল সমান 10pr। ওপরটা 10 ফ্যাক্টোরিয়াল, নিচেটাকে আমি 10 - 5 ফ্যাক্টোরিয়াল সমান 10pr, বা এটা হয়ে যাচ্ছে 10p5 সমান 10pr, বা তুলনা করলে পাবো r = 5 হবে। দ্যাট ইজ অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্কটা বলছে 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকমে দেওয়া যায় যাতে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। তাহলে পুরস্কারের সংখ্যা হচ্ছে 4টে, ছাত্র সংখ্যা হচ্ছে 10টা। তাহলে প্রথম পুরস্কারটা আমরা 10 জন ছাত্রের মধ্যে থেকে একজন ছাত্রকে 10 রকম উপায়ে বাঁচতে পারি। অর্থাৎ প্রথম পুরস্কার বা ফার্স্ট যে পুরস্কারটা হবে, প্রথম পুরস্কারটি 10 প্রকারে প্রদান করতে পারবো। যেহেতু 10 জন ছাত্র আছে তাই 10 প্রকারে প্রদান করতে পারবো। ঠিক একইভাবে যেহেতু একটা ছেলে একটার বেশি পুরস্কার পাবে না, তাই প্রথমবারে যে পুরস্কারটা পেয়ে গেল এবার কিন্তু সে বাদ হয়ে যাবে। তাহলে এখন আমার কাছে ছাত্র পড়ে থাকছে শুধুমাত্র 9 জন। অতএব দ্বিতীয় পুরস্কারটি কিন্তু, সংক্ষেপে লিখলাম, দ্বিতীয় পুরস্কারটি কিন্তু 9 প্রকারে প্রদান করা যাবে। ঠিক একইভাবে তৃতীয় পুরস্কারটা কিন্তু 8 প্রকারে প্রদান করা যাবে, কারণ প্রথম দুজন যে পুরস্কার পেয়ে যাচ্ছে তাদের দুজনকে আর পুরস্কার দেওয়া হবে না, তাদেরকে বাদ দিলে আমার কাছে কিন্তু 8 জন ছাত্র পড়ে থাকছে। তাই তৃতীয় পুরস্কারটা 8 জন ছাত্রের মধ্যে 8 রকমের বিতরণ করা যাবে, আর চতুর্থ পুরস্কারটা ঠিক একইভাবে কিন্তু 7 জনের মধ্যে বিতরণ করা যাবে। তাহলে মোট 4টে পুরস্কার আমরা বিন্যাসের সংযোজন নীতি অনুযায়ী মোট কত প্রকারে বিন্যস্ত হতে পারে? মোট হচ্ছে 10 × 9 × 8 × 7। এটা করলে কি হবে? এটা করলে হবে 8 × 9 = 72, 720 × 7 মানে হচ্ছে 7 0 0 5040 জনকে 5040 রকম উপায়ে কিন্তু আমরা পুরস্কারগুলো প্রদান করতে পারবো। এই হলো আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা বলছে 4 জন পথিক কোনো এক শহরে গেল যেখানে 5টি হোটেল আছে, কোনো দুজন একই হোটেলে থাকবে না, এই রকম হিসাবে তারা কত রকমের হোটেলে থাকতে পারে। অর্থাৎ একটা হোটেলে একজনের বেশি থাকবে না। এই মত অনুযায়ী 4 জন মোট পথিক আছে আর শহরে 5টা হোটেল আছে, তো 4 জন পথিক 5টা হোটেলে কত প্রকারে থাকতে পারবে? অর্থাৎ 4 জন পথিককে 5টা হোটেলে কত প্রকারে আমরা বিন্যস্ত করতে পারবো যাতে কোনো দুজন যেন একসাথে একটা হোটেলে না থাকে। তাহলে করতে গেলে প্রথমেই 4 জন পথিকের প্রথম পথিক যে আসবে সে কিন্তু 5টা হোটেলের প্রত্যেকটা 5টা হোটেলের যে কোনো একটা হোটেল 5 প্রকারে চয়েস করতে পারবে। অর্থাৎ ঠিক আগের অঙ্কটার মতোই এটাও হবে, প্রথম পথিক 5 প্রকারে হোটেল পছন্দ করবে। ঠিক আছে, এবার যখন দ্বিতীয় পথিক আসবে তখন তার কাছে কিন্তু একটা হোটেল অলরেডি বুক হয়ে গেছে, 4টে হোটেল পড়ে আছে, সেই 4টের মধ্যে সে 4 প্রকারে হোটেল পছন্দ করবে। তৃতীয় ব্যক্তি যখন আসবে তখন তার কাছে 3টে হোটেল থাকবে, সে 3 প্রকারে চয়েস করবে। এবং
চতুর্থ প্রতীক যখন আসবে তার কাছে কিন্তু শুধুমাত্র দুটো হোটেল পড়ে থাকবে এবং সে দুটো হোটেল দু প্রকারে চয়েস করতে পারবে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে সংযোজনের নীতি অনুযায়ী 5x4x3x2x1। এটা হবে 120। 120টি উপায়ে আমরা প্রতীক কিন্তু হোটেল চয়েস করতে পারবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করা হচ্ছে। এর পরবর্তী 5টি অঙ্ক এর পরের ক্লাসে করা হবে। এইভাবে পুরো বিন্যাস সমবায় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অঙ্কও আমরা আমাদের চ্যানেলে করিয়ে দেবো। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো তোমরা, এবং যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করতে ভুলো না, কারণ তাদের ক্ষেত্রেও হয়তো প্রয়োজন হতে পারে, তারা হয়তো এই ধরনের ক্লাস না জানতে পারে। তাহলে তোমাদের একটা দায়িত্ব বর্তায় যে এই ধরনের ক্লাসগুলো তোমরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করো। এবং সাথে সাথে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই রকম ক্লাস আরও আগে আসতে চলেছে। তোমাদের ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 9, 10 প্রতিটা ক্লাসেরই যে সমস্ত শক্ত শক্ত চ্যাপ্টার আছে সেগুলো সব আমি বুঝিয়ে দেবো। প্রতিটা অঙ্ক আমরা সৌরেন্দ্রনাথ দের বই থেকে করিয়ে দেবো। তাই দেরি না করে চ্যানেলটার সাবস্ক্রাইব করে আমাদের ম্যাথস কোচিং ইন বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যাও। আজকে এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।